আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ জমানার বেশ কিছু আমলা, তারা দীর্ঘদিন চুপচাপ থাকার পর আবার বেশ সরব হয়ে গেছেন। যেমন ধরুন সিভিল সার্ভিসে যারা ছিলেন, তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রূপে যিনি সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত এবং পুরো সিভিল সার্ভিসটিকে যিনি ডমিনেট করতেন, সেই মিস্টার কাই কাউস। সাম্প্রতিক সময়ে তিনি এসে সাক্ষাৎকার দিচ্ছেন, কথাবার্তা বলছেন এবং বেশ বোল্ডলি, স্মার্টলি, অনেকটা আত্মবিশ্বাস নিয়ে তিনি যে সকল কথাবার্তা বলছেন, তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো আবার তার হারানো মসনদ ফিরে পাওয়ার ঘ্রাণ পাচ্ছেন। সিভিল সার্ভিসে কায়কাউস সাহেবের মতো অন্য যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, এমনকি জেলখানার মধ্যে আছেন, পুলিশ বাহিনীতে যারা আছেন, তারা সবাই সাম্প্রতিক গত ১-১.৫ মাসে ভীষণ রকম তৎপর হয়ে পড়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ জমানার সবচেয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা, যেমন ধরেন বিপ্লব ছিল, তারপর মেহেদী ছিল, হারুন ছিল। তো তাদের আবার এক ধরনের যাকে বলা হয় সুনাম, সুখ্যাতি, কুখ্যাতি ছিল। বিভিন্নভাবে আমি ইন ডিটেইলস আপনারা জানেন সবাই। আবার ধরুন বেনজির সাহেব ছিলেন, আইজি শহীদুল হক সাহেব ছিলেন, তারপরে জাভেদ পাটোয়ারি ছিলেন, শুধুমাত্র হাসান মাহমুদ খন্দকার তিনি একদম চুপচাপ গোপনে, ওইরকম কোনো সাথেও নাই, পাশেও নাই। এই একজন মানুষ ছাড়া আর সবাই মোটামুটি বেশ ভোকাল ছিলেন। তো তাদের একটা গ্রুপ, এর মধ্যে এই গ্রুপটির প্রায় সবাই জেলে আছেন, কয়েকজন পালিয়ে আছেন, আর অন্যরা গা ঢাকা দিয়ে আছেন, চুপচাপ হয়ে আছেন। কিন্তু পুরো ২০০৭ থেকে একেবারে ২৪ পর্যন্ত যারা আইজি ছিলেন, সবাই আওয়ামী লীগের একেবারে ব্রুট, যাকে বলা হয় সমর্থক। তো তাদের সবারই থানা লেভেলে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল লেভেলে হাজার হাজার ভক্ত রয়েছে, প্রত্যেকটা আইজির, ডিআইজির এবং যে সকল কর্মকর্তারা চাকরিচ্যুত হয়েছেন, যেমন ধরেন ঢাকার ডিআইজি ছিল নুরুল, তারপরে চট্টগ্রামের ডিআইজি ছিলেন আনোয়ার, তারপর হারুন ডিআইজি হয়েছিলেন, বিপ্লব, তারপরে মেহেদী এরা এডিশনাল ডিআইজি হয়েছিলেন সম্ভবত। এরপরে অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা এখন ভারতে চলে গেছেন, তাদের সবারই একটা ওয়াইড রেঞ্জ কানেক্টিভিটি ছিল এবং এখনও আছেন। তারা যে ভারতে গেছেন এই পুলিশে এবং সেনাবাহিনীর একটা চ্যানেল যে তারা মেনটেন করেননি, এটা কিন্তু বলা যাচ্ছে না। সাম্প্রতিক সময় তারা সবাই নির্ভীক এবং সাহসী এবং তাদের যে তৎপরতা, সেই তৎপরতা সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, সেই গোয়েন্দা সংস্থাগুলোকে রীতিমতো উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে ডিবি মনির হিসেবে পরিচিত আওয়ামী লীগ জমানার সবচেয়ে একেবারে শেখ হাসিনার কাছের কর্মকর্তা, শেখ হাসিনার দুজন খুব কাছের কর্মকর্তা ছিলেন, যাদেরকে তিনি অতিশয় স্নেহ করতেন। সামরিক বাহিনীতে ছিলেন জেনারেল জিয়াউল হাসান, আর পুলিশে ছিলেন এই যে ডিবি মনির। ডিবি মনির আমরা যখন এমপি হলাম, উনি তখন সেই মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার রূপে ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন। এরপরে একই সঙ্গে অনেকগুলো এই গোয়েন্দা সংস্থা, তারপরে কাউন্টার টেররিজম থেকে এডিশনাল আইজি হয়ে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেন্সিটিভ পদ এসবি, স্পেশাল ব্রাঞ্চ, সেই স্পেশাল ব্রাঞ্চের এডিশনাল আইজি হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। ফলে ২০০৮ থেকে বা ৯ থেকে একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয়, আইজির কার্যালয় এবং পুলিশের কার্যালয় থেকে ফিল্ড লেভেলে যদি সবচেয়ে প্রভাবশালী এবং কোনো রকম ইন্টারাপ্ট বদনাম, ওরকম ঘুষ দুর্নীতির বদনাম তার বিরুদ্ধে ছিল না। সাংবাদিকদের সঙ্গেও তিনি খুব ভালো সম্পর্ক রক্ষা করতেন, সাধারণ মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক, সবার সঙ্গে হেসে হেসে কথাবার্তা বলতেন। ব্যক্তিগতভাবে সরকারের সিদ্ধান্ত তিনি পালন করেছেন, কিন্তু ইন পার্সন কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন, কারো ক্ষতি করেছেন, কাউকে মামলায় ফাঁসিয়েছেন, ঠিক ওই রকম বদনাম ডিবি মনিরের মধ্যে নেই। তো সেই ডিবি মনির সাম্প্রতিক সময় তিনি যে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে অনেকগুলো একাধিক সাক্ষাৎকার তিনি দিয়ে যাচ্ছেন।
ফেসবুকে তিনি বেশ সরব, ইউটিউবে বেশ সরব এবং যে সকল প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগের লোকজন কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের সাথে তিনি খোলামেলা অনেকগুলো কথা বলেছেন। সেই সকল কথায় শেখ হাসিনার ক্ষমতা হারানোর যে পূর্ববর্তী কয়েক মাসের কাহিনী, ২০২২-২৩ সালের কাহিনী যতটা খোলামেলা তিনি বলছেন, এটি বেশ চিন্তার বিষয়। তিনি বেশ দৃঢ়তার সঙ্গে যে কথাগুলো বলছেন যে এখন যে সময় বিরাজ করছে সেই সময়ে আসলে সরকারের পক্ষে মেজর কোনো অপারেশনে বা যেটাকে বলা হয় কমব্যাট অপারেশন, এই কমব্যাট অপারেশনে পুলিশ সরকারের জন্য ঝুঁকি নেবে না। তাদের অনেক অভিমান আছে, তাদের কষ্ট আছে, তাদের বেদনা আছে এবং সবচেয়ে ডেঞ্জারাস যে বক্তব্য তিনি বলেছেন যে পুলিশের অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের প্রেক্ষিতে তিনি শতভাগ নিশ্চিত যে যদি সত্যিকার অর্থে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে পুলিশ কোনো অবস্থাতেই সরকারের পক্ষে গুলি ছুড়বে না। অন্যদিকে সেনাবাহিনী তো প্রশ্নই আসে না। সেনাবাহিনী গত ২ বছর ধরে শুধুমাত্র তাদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করেছে যেন ক্যান্টনমেন্টে আক্রমণ না হয়। কোনো সামরিক কর্তাকে যেন পাবলিক সেই পুলিশ কর্তাদের মতো লাঞ্ছিত না করে। এই জিনিসটিকে তারা সংরক্ষণ করার জন্য প্রাণান্ত চেষ্টা তারা করে যাচ্ছে। তো এই যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন, আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে মিছিল হচ্ছে, ভারত তারেক রহমান সাহেবকে বাংলাদেশ থেকে দিল্লিতে নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। ইন্ডিয়ান মিডিয়া শেখ হাসিনার পক্ষে আর তারেক রহমান সাহেব এবং সরকারের বিপক্ষে দ্বিধা আসছে প্রতিদিন যখন বিশুদ্ধার করছে, তখন এই যে পুলিশ কর্মকর্তা মনির সাহেব শুধু একা না, ধরুন এই মুহূর্তে ভারতে অ্যাট লিস্ট এরকম ইন্সপেক্টর থেকে শুরু করে এডিশনাল আইজি পর্যন্ত এরকম অন্তত পক্ষে ৫০০ থেকে ১,০০০ কর্মকর্তা এই মুহূর্তে ভারতে আছে। তো তারা সেখানে ভারতে বসে দিল্লির লাড্ডু খাচ্ছেন না, চটপটি খাচ্ছেন না, কিংবা পত্নীতলাতে গিয়ে আড্ডা মারছেন না বা শান্তিনিকেতনে গিয়ে তারা রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন না। তারা যে কাজগুলো করছে সেটা হলো দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, আওয়ামী লীগের পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করা এবং সরকারকে রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় যে শৃঙ্খলা রয়েছে, রাষ্ট্রীয় যে শক্তিগুলো রয়েছে, বাহিনীগুলো রয়েছে, তাদের মধ্যে বিভেদ এবং বিসংবাদ সৃষ্টি করে কখনো ভয় দেখিয়ে, কখনো আশ্বাস দেখিয়ে তাদেরকে অনেককে নিউট্রাল করা, অনেককে পক্ষে নেওয়া এবং অনেককে দিয়ে অনেক কাজ নিজেদের পছন্দ মতো করিয়ে নেওয়ার যে চেষ্টা তারা করে যাচ্ছে, তাতে যদি মাত্র 1% তারা সফল হন, এটা সামাল দেওয়ার অবস্থা সরকারের নেই। একইভাবে আপনি চিন্তা করেন জুডিশিয়ারিতে যে সমস্ত বিচারকদেরকে গদিচ্যুত করা হয়েছে, যে সকল উকিল, বিখ্যাত উকিল যাদের হাজার হাজার মামলা রয়েছে, কেস রয়েছে এবং সুপ্রিম কোর্টে যারা গত ১৭ বছর ধরে একচেটিয়া আধিপত্য দেখিয়েছেন, তারা সবাই কোটিপতি, কেউ কেউ শত শত কোটি টাকার মালিক। এদের নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালতের হাজার হাজার উকিল, শত শত বিচারক যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে প্রেসারে রাখা হয়েছে, সব মিলিয়ে বিচার বিভাগটিকেও এরা বলতে গেলে কলাপস করে রেখেছে। এবং সেখানে কোনো অবস্থাতেই সরকার যে পলিসি নিচ্ছে, এখানে ধরো মারো কাটো বদলি করো, নতুন লোক নিয়োগ দাও, এতে মানে কিছু টাকা পয়সা রোজগার হচ্ছে, দাপট দেখানো যাচ্ছে, কিন্তু জনগণের যে দুর্ভোগ এটা বাড়ছে এবং ধীরে ধীরে এটা রীতিমতো জনরোষে পরিণত হচ্ছে বিচারাঙ্গন থেকে। পুলিশ গেল বিচারাঙ্গন থেকে এই অবস্থা তৈরি হয়েছে। এরপর আপনি মিলিটারির কথা আসেন। এখন মিলিটারি অপারেশন চেয়ে শেখ হাসিনা জমানাতে যারা সেনাপ্রধান ছিলেন তারা এখন কোথায় আছেন? এদের মধ্যে বেশ কয়েকজন সেনাপ্রধান বেশ ইফেক্টিভ ছিলেন, বিশেষ করে জেনারেল আজিজ। জেনারেল আজিজ কেউ তাকে মোটা আজিজ বলেন, কেউ তাকে নানা কথাবার্তা বলেন, কিন্তু যারা জেনারেল আজিজের সম্পর্কে জানেন, হি ইজ এ ম্যান অ্যামং দ্য মিলিটারি, যে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি তার কাছে গিয়ে একটা কথা বলবেন, সেটা বোঝা এবং বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা। আমি সেনাবাহিনীতে তার মতো আর কাউকে দেখিনি। এর সাথে ৮৬ সন থেকে আমি সেনাপ্রধানদেরকে দেখে আসছি। কিন্তু জেনারেল আজিজের মতো এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন এবং আপনাকে সাহায্য করবেন বা করবেন না, এটা ১ মিনিটে তিনি বলে দিতে পারেন। এই আমলাতান্ত্রিক জটিলতাবিহীন একজন সেনাপ্রধান এখন সিমেন্টেড হয়ে আছেন শেখ হাসিনার পক্ষে।
দ্বিতীয়ত হলো জেনারেল আজিজের আর একটা গুণ আছে আজিজ এবং তার পরিবারের জন্য। দে হ্যাভ এ ভেরি গুড বন্ডেজ। যেমন আইজি বেনজিরের কিন্তু ফ্যামিলি বন্ডেজ নেই। তার ভাইদের সঙ্গে, বোনদের সঙ্গে, তার বাবা-মার সঙ্গে, আত্মীয়-স্বজনের সঙ্গে তার কোনো সম্পর্ক ভালো না। তার যত সম্পর্ক তার স্ত্রীর সঙ্গে, তার শ্যালকের সঙ্গে। কিন্তু আজিজ সাহেব এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি তার ভাইদেরকে, তার পরিবারকে, তার বন্ধু-বান্ধবদেরকে, তার আপনজনদেরকে প্রাণের চেয়ে ভালোবাসেন। যেমন দেখা গেল যে তিনি তার এক আপনজনকে সেই সম্ভবত 18 নির্বাচনে তিনি এমপি বানিয়ে দিলেন। সেই সিটে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো একজন মানুষকে বাদ দিয়ে। তো বোঝার চেষ্টা করেন যে তার ডায়নামিকিজমটা কোন পর্যায়ে ছিল। তিনি সেটা মেইন করতেন এবং তিনি কাউকে উপকার করতে চাইলে উপকার করতেন, ক্ষতি করতে চাইলেও তাকে ওইভাবে ক্ষতি করতে পারতেন। এই শক্তি সামর্থ্য ছিল। সেই মানুষটি এখন নিরাপদ আশ্রয় দেশের বাইরে আছে। সরকার চেষ্টা করছে তাকে ইন্টারপোল দিয়ে আনার জন্য, কিন্তু আল্টিমেটলি এটা হবে না। এটা তিনি সহ অন্য সেনাপ্রধান, তার সঙ্গে যারা এরিয়া কমান্ডার ছিলেন, তার সঙ্গে যারা ডিজিএফআই এর প্রধান ছিলেন, বিভিন্ন সময় সে আকবরের মতো, শামীম সাহেবের মতো বিভিন্ন যে মানুষ যারা দীর্ঘদিন সেই মিলিটারি ইন্টেলিজেন্সে ছিলেন, তারা এখন কোথায় আছেন? অনেকে ভারতের জিম্মায় আছেন। অনেক মেজর জেনারেল, অনেক লেফটেন্যান্ট জেনারেল তারা এখন ভারতে আছেন। তারা ভারতে বসে কী খাচ্ছেন? হুক্কা খাচ্ছেন? প্রশ্নই আসে না। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সেই ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত কথা যে আপনি আপনার যে শত্রু যে আছে, সেই শত্রুকে আপনি নির্মূল করতে পারেননি। তাদেরকে আপনি বরং শত্রুকে আপনি তেলে ঝুলে জামাই আদরে সবচেয়ে অপ্রতিরোধ্য আপনার যে শত্রু, সেই শত্রুর ঘরে আপনাদেরকে পৌঁছে দিয়েছেন। ফলে আপনার শত্রু এবং সেই অপ্রতিরোধ্য শত্রু তারা দুজনে মিলে একটা বিরাট শক্তি সঞ্চয় করে দুদিন পরে আপনার ঘাড় মটকাবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। কাজেই মানে শত্রু বিনাশ, শত্রু সম্পূর্ণভাবে বিনাশ করা, এটা চাণক্যের একটা বিরাট নীতি। সেই নীতি এই সরকার এবং ইউনূস সরকার মানে ১০০ জনের মধ্যে মানে 1% দূরের কথা, 0.01% তারা সেটা করতে পারেননি। তারা উল্টো যেটা করেছেন সেটা হলো আহত করেছেন। আপনি জানেন যে কোনো মানুষকে অপমান করলে, আহত করলে সেটার প্রত্যাঘাত খুব বেশি হয়। কাউকে সে ভয় দেখাতে পারেননি। কাউকে নির্মূল করতে পারেননি, কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারেননি, কাউকে ফিনিশ করতে পারেননি, কিন্তু কারো ঠ্যাং ভেঙে দিয়েছেন, কারো কান মলে দিয়েছেন, কারো একটু গুদগুদি দিয়েছেন, চুলকানি দিয়ে দিয়েছেন, কাউকে একটা ধাওয়া দিয়েছেন, দাবিয়ে দিয়েছেন। তো একটু এই মুহূর্তে অল্প সময়ের জন্য রাস্তাঘাট, পথের প্রান্তর আপনার কাছে মনে হচ্ছে যে নিরাপদ। কিন্তু চারিদিক থেকে যেভাবে তারা আপনার প্রতিপক্ষরা ধেয়ে আসছে, জলে, স্থলে, অন্তরিক্ষে, অর্থাৎ ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এরপরে ডিপ্লোম্যাটিক্যালি, তারপরে যাকে বলা হয় রাতের আধারে, চাঁদের আলোতে, দিনের আলোতে, সব মিলিয়ে। এবং সেখানে এই ১৭ বছর ধরে যারা রাষ্ট্র চালিয়েছেন, ১৭ বছর ধরে যারা প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন এবং ১৭ বছর ধরে যারা প্রতিপক্ষের জীবনকে তছনছ করে দিয়েছেন, তারা যখন সম্মিলিতভাবে অল অন এ সাডেন একসাথে হৈ হুল্লোড় করে উঠছে, এটাকে আপনি যতই পাত্তা না দিতে চান, এটা আপনার ব্যাপার, বা আপনি যতই এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চান, সেটাও আপনার ব্যাপার। কিন্তু একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি এটাকে কোনো অবস্থাতেই স্বাভাবিক কোনো ঘটনা মনে করি না। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, হেদায়েত দান করুন এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।